আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা অনেক ভালো আছেন। আগামীকাল থেকে আমার যে চলমান 37তম বিশেষ প্রিলি ব্যাচগুলো রয়েছে সে ব্যাচগুলোর রিভিশন ফেজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ আগামীকাল অর্থাৎ 26 তারিখের থেকে বিশেষ প্রিলির আগ অবধি এই রিভিশন ফেজগুলো অনুষ্ঠিত হবে। এই রিভিশন ফেজের মাধ্যমে টোটাল পড়াকে আবার রিভিশন করতে দেওয়া হবে, কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা নেওয়া হবে, দাগানো পিডিএফ দেওয়া হবে এবং বেশ কিছু রিভিশন সেগমেন্ট দেওয়া হবে। তাছাড়া প্রতিদিন রাতে প্রিভিয়াস জব কোশ্চেন সলিউশন সিরিজ চালানো হবে। অর্থাৎ এখানে আপনাদের 2 ঘন্টা করে কিছু গুরুত্বপূর্ণ পড়া আপনাদের দেওয়া হবে। সেই 2 ঘন্টার গুরুত্বপূর্ণ পড়াগুলো আপনারা খুব ভালো মতো সলভ করতে থাকলে প্রিভিয়াস কোশ্চেন যেই টপিকগুলো থেকে আসে সেই টপিকগুলো সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এই বিষয় নিয়ে আমি কথা বলছি। তার আগে মূলত আমি এইখানকার বিষয়গুলো বলি। মূলত রিভিশন ফেজটি আপনাদের 5 দিনে কমপ্লিট করার জন্য বলা হয়েছে। সেটা হচ্ছে 26 তারিখ থেকে 30 তারিখ। অর্থাৎ এই সময়সীমার মধ্যে আমাদের বাংলা ব্যাকরণে কিছু গুরুত্বপূর্ণ জায়গা, আন্তর্জাতিক বিষয়গুলি কিছু গুরুত্বপূর্ণ জায়গা শেষ করতে বলা হচ্ছে। এখন বেসিক্যালি আমাদের যেহেতু সময়টাও কম, সেহেতু আমরা ইচ্ছা করলেই এই টপিকগুলোর জন্য অ্যাভেলেবেল সময় দিতে পারবো না। এখন আমাদের পড়তে হবে অ্যাগ্রেসিভলি, এখন আমাদের পড়তে হবে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, এখন আমাদের বেশি প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, তো সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়েই মূলত এই পরবর্তী ভিডিও। আমি মূলত এই ভিডিওতে এই যে যেমন এই টপিকগুলো আপনারা কোন কোন জায়গা হিট করবেন বা কোন কোন জায়গা বাদ দিবেন সেটা আমি সুন্দর মতো বলে দিব। এতে করে আপনাদের কিন্তু একটা নির্দেশনা চলে যাবে যে না, মূলত আমাকে এই জায়গাগুলো এখন শেষ সময় পড়তে হবে, এই জায়গাগুলো বারবার করে শেষ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর যদিও এগুলোর দাগানো পিডিএফও কিন্তু আপনারা পেয়ে যাবেন, ইতোমধ্যে কিন্তু পেয়ে গেছেন, আমি দিয়ে দিয়েছি। তবুও আমি কিন্তু ভিডিও করে একটু একটা আলোচনা করে দিই যে না, মূলত এই জায়গাগুলো পড়েন, এই জায়গাগুলো বাদ দেন। এবং এই রিভিশন ফেজে কিন্তু নতুন ভাই বোনরাও চাইলে যুক্ত হতে পারবেন। ঠিক আছে, এই ব্যাপারে কিন্তু একটা নির্দেশনা কিন্তু আমাদের দেওয়া হয়েছে। এই ভিডিওর কমেন্ট সেকশনেও দেওয়া থাকবে। যাদের যাদের ইচ্ছা তারা কিন্তু এই রিভিশন ফেজে আসতে পারে। এখন দেখা গেল যে এই রিভিশন ফেজে আসলে কি হবে, নতুন করে এই যে রিভিশন করার সুযোগ পাবেন আপনারা আপনাদের জায়গা থেকেও পড়েছেন। কারণ এখন শেষ সময় তো চাইলে আমরা একটা ডিটেলস প্ল্যান নিয়ে আসতে পারবো না, তাই না? এখন শেষ সময় এমনভাবে পড়তে হবে যাতে গুরুত্বপূর্ণ জায়গাগুলো হয় এবং কিছু অগুরুত্বপূর্ণ জায়গাগুলো আমাদের হিট করা যায়। ঠিক আছে, তো নতুন ভাই বোনরা আসলে এই যে আমার যে চলমান যে বিশেষ প্রিলি যে ব্যাচগুলো রয়েছে সেই ব্যাচে ভাই বোনদের সাথে রিভিশনে অংশীদার হতে পারবেন। এখন রিভিশনের জন্য এই যে এখানে যে সময়সীমা, যাদের পড়া খুব কম থাকবে তাদের কিন্তু খুব ডেডিকেটেডলি এই জিনিসগুলো শেষ করতে হবে। ঠিক আছে, এখন এই জিনিসগুলো শেষ করতে আমার দাগানো পিডিএফ সহায়তা করবে, আমার এই পড়াগোছানো ভিডিও সহায়তা করবে। যে কোন জায়গা কতটুকু পড়বেন সেটা কিন্তু আমি এখন একটু পরেই বলে দিব। তখন আপনারা বুঝতে পারবেন যে না, এই জায়গাগুলো এখন হিট করতে হবে, এই জায়গাগুলো পড়তে হবে। ঠিক আছে, তাছাড়া এদিকে তো আবার 2 ঘন্টা করে আপনাদের প্রিভিয়াস কোশ্চেন পড়া দেওয়া হবে। সো প্রিভিয়াস কোশ্চেন পড়তে এটা তো 2 ঘন্টা সময় রাখতেই হবে। আর এর সাথে সাথে সারাদিনের মধ্যে এই জায়গাগুলো পড়তে হবে। ঠিক আছে, এটার সময়সীমা হচ্ছে 5 দিন। 5 দিনের মধ্যে আমাদের এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো শেষ করতে হবে। এবং পরীক্ষা হচ্ছে 31 তারিখ, একটা ফার্স্ট ওএমআর বেসড এক্সাম হবে। এই বাংলা ব্যাকরণ, আন্তর্জাতিক বিষয়াবলীর এই টপিকগুলোর সাথে এখানকার কিছু টপিক থাকতে পারে, এটা মিলে একটা 100 নম্বরের ওএমআর পরীক্ষা হবে। তার আগে 2টা শর্ট এক্সাম হবে লিঙ্ক বেসড। এই লিঙ্ক বেসড এক্সামগুলো হচ্ছে হয়তো আপনার 26 থেকে 30-এর মধ্যেই দেখবেন যে আমি 2টা লিঙ্ক বেসড এক্সাম দিব, এটা আপনারা নিজেরা দিতে পারবেন। কিন্তু এই পরীক্ষাটা খুবই ভয়াবহভাবে দিতে হবে, সবাইকে একযোগে দিতে হবে এবং হচ্ছে এটা রেজাল্টও প্রকাশ করা হবে। ঠিক আছে, ওগুলোর রেজাল্টও আপনারা দেখতে পারবেন। তবে এটা আসলে একদম পুরো একযোগে পরীক্ষা, স্ট্রিক্টলি মেনটেন করে পরীক্ষা নেওয়া হবে এরকম। এখন যারা নতুন ভাই বোন হিসেবে আসবেন তারা কিন্তু এই পরীক্ষাগুলোর সাথে সাথে আমি যে এই চলমান ব্যাচে যে 30 থেকে 32 সেট কোশ্চেনের উপর পরীক্ষা নিয়েছি লাস্ট 4 মাসে, সেগুলো আমি আপনাদের কিন্তু দিয়ে দিব। সেগুলো দিলে কি হবে, আপনারা কি করবেন, ফাঁকে ফাঁকে সেই পরীক্ষাগুলো বাসায়ও দিতে পারবেন। এখন কেউ মনে করছেন যে আমি ব্যাকরণের উপর পরীক্ষা দিব, তো বাংলার উপর তিনি পরীক্ষা দিতে পারবেন, বিজ্ঞানের উপর পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, দাগানো পিডিএফ গুলো কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, সো এই আর কি বিষয়। এখন আমাদের মূল কনসেন্ট্রেশনের জায়গা হচ্ছে এগুলো এখন আমরা কিভাবে করবো সেটা হচ্ছে একটু বলা। আচ্ছা, প্রথম ভিডিও তো দেখা গেলো যে একটু বলে দিচ্ছি যাতে করে নতুন ভাই বোনরা বুঝতে পারেন যে না আসলে কি পেতে পারেন, বা যারা নতুন ভাই বোন হিসেবে অলরেডি যুক্ত হয়েছেন তারা মূলত কখন কোনটা পাবেন সেটা বলে দিব। হ্যাঁ, এই আর কি বিষয়। তো এখন আমাদের প্রথম কথা হচ্ছে বাংলা ব্যাকরণটা আমরা কিভাবে পড়বো সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। আর যারা নতুন ভাই বোন হিসেবে আসতে চান তারা কিন্তু এই যে বিস্তারিত নির্দেশনা দিকে আসতে পারেন। এখানে সব ভালো মতো লেখা আছে, 2 নম্বর পয়েন্টে লেখা আছে যে সুবিধা নতুন ভাই বোনরা যুক্ত হলে পেতে পারেন, সেটা কিন্তু এখানে লেখাই আছে। ঠিক আছে, তো এটা দেখে আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে আসলে
অ্যাগ্রেসিভ মানসিকতা নিয়ে আসতে হবে, খুব ভালো মতো পড়ার মানসিকতা নিয়ে এখানে আসতে হবে, ঠিক আছে? কারণ আসলে তাইলে কারণ হচ্ছে কি আপনি যদি চাপ না নিতে পারেন বা অ্যাগ্রেসিভ ভাবে না পড়তে পারেন, যেহেতু আমাদের সময়ও নাই, সময়টাও যেহেতু কম, সো আমাদের তো সেই জায়গাটা বুঝতে হবে, তাই না? আচ্ছা, এখন এটা আমরা কিভাবে পড়ব? প্রথম যে টপিকটা সেটা হচ্ছে বাংলা ভাষা ব্যাকরণ ইতিহাস আলোচ্য বিষয়। রিসেন্ট টাইমে বেশ কিছু বিসিএস এই জায়গাটা থেকে 1 নম্বরের মতো প্রশ্ন আসতে দেখা যাচ্ছে, ঠিক আছে? খুব ভালো মতো আসতে দেখা যাচ্ছে। এটা কিন্তু আগে একটু ইরেগুলার টপিক থাকলেও বর্তমানে কিন্তু এটা রেগুলার টপিক হিসেবে গণ্য হয়েছে। এখন এই জায়গাটা, এই 1 নম্বর পয়েন্টটা পারার জন্য আমি কি কি পড়ব, এই যে আমি একটু বই থেকে দেখিয়ে দিচ্ছি 1 নম্বর পয়েন্টটা পারার জন্য আপনি কি কি পড়বেন। দেখেন, প্রথম কথা হচ্ছে এই যে সাধু ও চলিত ভাষার মধ্যে একটু পার্থক্য পড়বেন, বিশেষ করে এখানে যেগুলো স্টার করা আছে সে স্টার করাগুলো পড়বেন, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই জায়গাটা মোটামুটি ভাবে একটু দেখবেন কোনটা সাধু ভাষা শব্দ, কোনটা চলিত ভাষা শব্দ, ঠিক আছে? আচ্ছা, তার মানে হচ্ছে এই জায়গাটা দেখতে হবে, বিশেষ করে 3টা পার্থক্য ভালো মতো, এবং হচ্ছে এখানকার যেগুলো একটু হাইলাইট করা আছে এই ছকটা একটু ভালো মতো দেখবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনারা দেখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটা, এই যে বাংলা ব্যাকরণের ইতিহাস। এই জায়গাটা থেকে কিন্তু রিসেন্ট টাইমে কোশ্চেন দেখা যাচ্ছে, যে যেমন হচ্ছে উপমহাদেশে প্রথম ব্যাকরণ রচয়িতা কে, পর্তুগিজ ভাষায় রচিত প্রথম ব্যাকরণ রচয়িতা কে, তারপর হচ্ছে দেন ইংরেজি ভাষায় রচিত প্রথম ব্যাকরণ রচয়িতা কে, তারপর হচ্ছে প্রথম বাঙালি ব্যাকরণ রচয়িতা কে। এই ধরনের কে কোশ্চেনগুলো মানে জাস্ট 1 লাইন, আপনার এত ডিটেলস পড়া লাগবে না, জাস্ট এই যেমন ইংরেজি ভাষায় রচিত প্রথম ব্যাকরণ রচয়িতাকে, এই যে ন্যাথনাল ব্রাসি হেলহেড। এরপর দেন হচ্ছে প্রথম বাঙালি ব্যাকরণ রচয়িতাকে, রাজা রামমোহন রায়। খালি জাস্ট কে এগুলো পড়বেন, হ্যাঁ? এখান থেকে এই 4টা জায়গা থেকে 4টা কে পড়তে আপনার সময় কিন্তু বেশি লাগবে না, 2 থেকে 3 মিনিট লাগবে, ঠিক আছে? তারপর হচ্ছে এই ব্যাকরণ শব্দের যে এই যে বিশেষায়িত রূপটা এবং হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, এই জায়গাটা একটু ভালো মতো দেখবেন, তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ব্যাকরণ সম্পর্কিত কিছু বিখ্যাত গ্রন্থ, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। প্রথম কথা হচ্ছে এই নামগুলো তো ভালো মতো পড়বেনই, খুবই 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 প্রাইম টপিক এটা। আমি একটু আগে যেই 2টা সেগমেন্ট দেখালাম, এই 2টার চেয়েও সবচেয়ে প্রাইম টপিকটা কিন্তু এইটা। সো আপনাদের এই টপিকে কোনো প্রকার কার্পণ্যতা রাখা যাবে না, খুব ভালো মতো পড়তে হবে। কোনটা পড়বেন? এই যে ব্যুৎপত্তিগত অর্থ এবং হচ্ছে এই জায়গাটা যে ভাষা ব্যাকরণকে অনুসরণ করে না, এই স্টেটমেন্টটা, আর হচ্ছে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, 1টা 2টা 3টা স্টেটমেন্ট পড়ে এরপর দেন হচ্ছে এই প্রত্যেকটার কে, মনে করো যে উপমহাদেশে প্রথম ব্যাকরণ রচয়িতা কে, পর্তুগিজ ভাষার রচয়িতা কে, জাস্ট হচ্ছে কে জিনিসগুলো হচ্ছে পড়বেন, হ্যাঁ? কে জিনিসগুলো পড়বেন, এবং হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ কে, যেমন এই যে গরীয় ব্যাকরণ কে রচনা করেছেন, রাজা রামমোহন রায়। এই যে দীনেশচন্দ্র সেনের ব্যাপারটা, যে বঙ্গভাষা সাহিত্য, বাংলা সাহিত্যে প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন কে, এই যে দীনেশচন্দ্র সেন। এইভাবে করে এখানে কিন্তু দাগানো আছে, বিশেষ করে যেগুলো স্টার করা আছে, স্টার করাগুলোকে একদম ঠুটস্থ মুখস্থ কণ্ঠস্থ করতে হবে, মানে যতই পড়েন না কেন যাতে এইগুলো না ভুলেন। এখানেও কিন্তু স্টার করা ছিল। আর এমনিতে হাইলাইটগুলো পড়বেন, হাইলাইটগুলোই আগে পড়া ভালো, তারপর স্টারগুলোকে একদম ভালো মতো গিলে খেতে হবে, ঠিক আছে? একদম সহজ কথা হচ্ছে এটা, গিলে খেতে হবে, কারণ এগুলো ভুলাই যাবে না। এই যে বঙ্গীয় শব্দকোষের রচয়িতাকে, এগুলো থেকে দেখবেন যে বিভিন্ন জব পরীক্ষা আসতে দেখা যায় কোশ্চেন, সো এগুলো একটু ভালো মতো আমাদের দেখতে হবে। তারপর হচ্ছে তাছাড়া আপনাদের কিন্তু এই যে বিগত কোশ্চেন সলভ করতে হবে। বিগত কোশ্চেনের মধ্যে এই যে যেগুলো হাইলাইট করা থাকবে, আপনাদের পিডিএফ কিন্তু দেওয়া হয়েছে, এই যে হাইলাইট করে আমি দিয়েছি, যে হাইলাইটের মধ্যে হাইলাইট যেগুলো থাকবে সেগুলোকে একদম ঠুটস্থ করে ফেলবেন, ঠিক আছে? কারোর যদি বিগত এত প্রশ্ন পড়তে আমার সময় নাই, হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা কি করবেন, এই হাইলাইট করা কোশ্চেনগুলো পড়বেন। আর যাদের সময় থাকবে তারা পুরাটাই পড়বেন, তবে হাইলাইটগুলোকে এটা যদি একবার পড়েন এটাকে 10 বার পড়বেন। বিষয়টা হচ্ছে এরকম, মানে এটা ভোলা যাবে না, এটা 10 বার, এটা 10 বার, এটা একবার, এটা 10 বার, এইভাবে করে যারা ডেইলি মানে করে পড়তে চান। আর যাদের সময় নেই, মনে করেন যে একদম নতুন আসছেন, তারা হচ্ছে বেসিক্যালি এইগুলো একটু পড়ে ফেলেন, হ্যাঁ? এগুলো জাস্ট হাইলাইট করা কোশ্চেনগুলোই পড়েন, তাহলেই হবে। যাদের নতুন মানে একদম পড়া নেই, আমি জাস্ট তাদের উদ্দেশ্যও বলছি, কারণ তাদেরকে ভুলে গেলে চলবে না, সো তাদের জন্যই আমি বলছি যে এগুলো একটু ভালো মতো দেখবেন। তারপর বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়, এখানে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো? এই যে আসতে পারে যে সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয়, তখন বলবেন ধ্বনিতত্ত্ব, ঠিক আছে? এবার বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো, ঠিক আছে? যেমন আসতে পারে হচ্ছে বাক্য রূপান্তর, বাংলা অনুজ্ঞা, উক্তি, বাচ্য, এগুলো কি, এগুলো কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাক্যতত্ত্ব আলোচ্য বিষয়। তারপর হচ্ছে দেন আপনার এখানে আসবেন অর্থতত্ত্ব আলোচ্য বিষয় কোনগুলো। এখন আমি যদি বলি বাগধারা, এটা কোন তত্ত্বের আলোচ্য বিষয়? এই যে অর্থতত্ত্ব। তারপর হচ্ছে শব্দতত্ত্বের মধ্যে আসে এই যে সমাস, বচন, পদাশ্রিত, নির্দেশক। খালি জাস্ট কোন তত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো, জাস্ট নামগুলো পড়বেন, ঠিক আছে? এত বিস্তারিত তথ্য পড়ার দরকার, তবে এখানে সতর্কতা বেশ কিছু আছে, রিডিং দিতে পারেন, কিন্তু আমাদের মেইন পড়া আসলে এই জায়গাটা, আলোচ্য বিষয়গুলো, হ্যাঁ, আলোচ্য বিষয়গুলো, ঠিক আছে? আলোচ্য বিষয়গুলো পড়লেই হবে। এবং এখানেও কিন্তু সেই হাইলাইট করা আছে, ঠিক আছে? আপনাদের সুবিধার জন্য দেখেন হাইলাইট করা আছে, ঠিক আছে? এটা প্রত্যেক জব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হাইলাইট করা কোশ্চেনগুলোকে বারবার করে রিভিশন দিয়ে ফেলবেন, ঠিক আছে? তাহলেই হবে। তাছাড়া মাঝখান থেকে আপনারা
এই যে এই জায়গাটা যে বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, আমাদের কিন্তু সত্যিকার অর্থে কি এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম না এগুলাই আসলে ইম্পর্টেন্ট, একদম এই টপিকের ইম্পর্টেন্ট জায়গাটাই ছিল যেগুলো আমি বললাম যে বাংলা ভাষায় ব্যাকরণ ইতিহাস আলোচ্য বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোই বলে ফেললাম। এরপর জাস্ট হচ্ছে আমরা একটু যে কাজটা করবো, এই যে এই লাল কালি দিয়ে যেগুলো আসছে না এগুলো একটু রিডিং দিব আর অপভ্রংশ আর ব্রজবলিটা একটু দেখে নিব, বাস শেষ, আর কোনো কাজ করা লাগবে না। এই চ্যাপ্টারটা আপনি যদি মিনিমাম এই জায়গাগুলো পড়েন, এবং এখানেও কিন্তু দেখেন হাইলাইট করা আছে, হাইলাইট করা কোশ্চেনগুলো অবশ্যই বিগত থেকে পড়বেন, সেগুলো পড়লেই এই চ্যাপ্টারটা আপনার জন্য ডান অ্যান্ড ডাস্ট। এখন আপনি যদি একদম এখন আপনি মনে করেন যে এই টপিক আপনি জীবনেও পড়েন নাই, জাস্ট এই টপিকগুলোই এখন আজকে রাতে কষ্ট করে পড়ে নেন, ইনশাল্লাহ আপনার এই টপিকটা কাভার হয়ে যাবে এবং এখান থেকে আপনি 1 নম্বর কমন পাবেন। দেখেন এখানে যে 7টা টপিক আছে, 7টা টপিক থেকে 7 নম্বর আসার মতো কিন্তু একটা ক্রাইটেরিয়া কিন্তু আছে, ঠিক আছে, কারণ এগুলো খুব রেগুলার টপিক, প্রত্যেকটা বিসিএসে এই জিনিসগুলো থাকে, এবং শুধু বিসিএস বললে ভুল হবে, অন্য জব পরীক্ষা আপনি যদি খেয়াল করে দেখেন এই টপিকগুলো থেকে কোশ্চেন কিন্তু মিস যায় না, ঠিক আছে, একটু খেয়াল করে দেখলে কিন্তু বুঝতে পারবেন। এখন বলা যে ভাইয়া বাকি টপিকগুলো আরেকটা রিভিশন ফেজে দিব। রিভিশন ফেজ 1-এ হচ্ছে ব্যাকরণে গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছি, রিভিশন ফেজ 3-তে যায় বা 4-এ যায় দেখবেন যে একটু লেস ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা দিব। তবে আমাদের এই 7টা টপিকটা একদম ভালো মতো গুছিয়ে ফেলতে হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি যদি বলি যে ভাই একটু শর্টকাট বলেন তো বাংলা ভাষায় ব্যাকরণ ইতিহাস আলোচ্য বিষয়, এখান থেকে আসলে এখন একদম শর্ট বলতে গেলে জাস্ট হচ্ছে এই জায়গাটা দেখবেন, এই যে বাংলা ব্যাকরণ ইতিহাস, আপনারা যদি প্রিভিয়াস রেকর্ডগুলো দেখেন দেখবেন যে খালি এই নামগুলো থেকে প্রশ্ন আসে, এই নাম, এরপর হচ্ছে দেন এই যে নাম এবং এই যে বাংলা ব্যাকরণ সম্পর্কিত কিছু বিখ্যাত গ্রন্থ এবং এই যে গুরুত্বপূর্ণ বাংলা অভিধান ও সম্পাদক, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, এই জায়গাটা পড়লেই হয়, আর হচ্ছে এই আলোচ্য বিষয়গুলো দেখলেই আসলে পড়াটা হয়ে যায়। তবুও আমরা কি করেছি, এই দুইটা ভালো মতো পড়ার পর এরপর আপনারা আসবেন যে না একটু মোটামুটি ভাইয়া যেহেতু বলছে সাধু চলিত রীতির পার্থক্য একটু দেখি, এরপর দেন এটা একটু দেখি, এরপর দেন হচ্ছে আমরা এই জায়গাটা একটু যেগুলো লাল কালি দিয়ে স্টার করা আছে সেগুলো একটু দেখি, অপভ্রংশ ব্রজগুলো একটু দেখি, আর বিগত কোশ্চেনের মধ্যে যেগুলো হাইলাইট করা আছে সেগুলো দেখি, তাইলে একদম পুরো পারফেক্ট, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন, এখান থেকে কিন্তু 1 মার্কসের মতো কোশ্চেন এখন দেখাই যাচ্ছে, আপনি যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো ভালো মতো দেখেন যেটা আছে। তো এখন এই ধ্বনি বা ধ্বনি তত্ত্ব থেকে আমরা কি কি পড়বো, যেমন যে এখানে আমাদের সেকেন্ড টপিক ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন, এখান থেকে কি পড়বো সেটা বলছি। ধ্বনি থেকে প্রথমত এই জায়গাটা ভালো মতো ক্লিয়ার করবেন যে ভাষার মূল উপকরণ কি, মূল উপাদান কি, মৌলিক উপাদান কি, ক্ষুদ্রতম একক কি, এই জায়গাটা ভালো মতো শেষ করতে হবে, খুবই ইম্পর্টেন্ট জায়গা এটা, হ্যাঁ। আচ্ছা, এখন দেখবেন যে যেখানে মৌলিক আছে, মৌলিকের অ্যান্সারগুলো শব্দ হয়, সব মৌলিকের অ্যান্সার কিন্তু শব্দ, তো এইভাবে করে আপনারা কিন্তু টেকনিক বের করে ফেলতে পারেন, ঠিক আছে, টেকনিক বের করে পড়বেন যে কোনটা মনে রাখার বিষয় এটা, তো এই জায়গাটা ভালো মতো পড়বেন, নাম্বার 1। 2 নাম্বার জায়গা হচ্ছে এই ছকটা, এই যে এই ছকটা থেকে আপনি লাস্ট 3-4টা বিসিএসে কিন্তু 2টা কোশ্চেন দেখবেন, মানে 2বার আসছে, মানে এই ছকটা থেকে হচ্ছে কিভাবে কোশ্চেন আসছে ভাইয়া, এইখানে আসছে যে যেমন আমি যদি বলি যে সাপোজ এই যে তালিবাস্য, এটার উচ্চারণ স্থানটা কি, ঠিক আছে, বা এটা উচ্চারণ স্থান অনুযায়ী নাম কি, তখন বলতে হবে তালব্য বা গ্রীষ্ম বর্ণ, বা তালুতে, এবং পশ্চাৎ দন্তমূলে কোনগুলো উচ্চারণ হচ্ছে এইগুলা, পেট কাটা মন্দিরাংশ ডসিনার এগুলা, হ্যাঁ। সো এরপর দন্তস্বটা কোথায়, অগ্রদন্তমূলীয় বর্ণ, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা নাম আসবে, যেমন তালিবাস্য আসতে পারে, বা এটা আসতে পারে, বা ভিতর থেকেও আসতে পারে, তাদের উচ্চারণের স্থান কি আমাদের ওই বর্গ ধরে পড়বেন, ওই ক খ মহিলা জীবামূলীয়, চ এটা হইলে তালব্য, টটরণ হইলে পশ্চাৎ, এটা শেষ করার পর এরপর এই জায়গাটা নিয়ে একটু করবেন, এই জায়গাটা থেকে কিন্তু কোশ্চেন হয় সচরাচর, ঠিক আছে। তাছাড়া এই জায়গাটা একটু পড়ে নেবেন, এই যে উচ্চ সম্মুখ স্বরধ্বনি কোনটা, মধ্যাবস্থিত সম্মুখ স্বরধ্বনি কোনটা, নিম্নাবস্থিত সম্মুখ স্বরধ্বনি কোনটা, ঠিক আছে, এই জায়গাটা ভালো মতো পড়বেন, উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি কোনটা, মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি কোনটা এবং নিম্নাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি কোনটা, সবগুলো লেখা আছে, এটা পড়বেন। এই জায়গাটা থেকেই মূলত আসলে প্রশ্ন এসেছিল সত্যিকার অর্থে, এই যে আমি যে উপরে লিখেছি না, এটা আসলে ওই এসএসসি ব্যাকরণ বোর্ড বই থেকে লিখেছি, তো এই জায়গাটা একটু ভালো মতো পড়বেন, ঠিক আছে, এই জায়গাটা থেকে কিন্তু 2বার প্রশ্ন আসছে, সো খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং তার সাথে সাথে এটাও আমরা পড়ে ফেলবো, তাহলে একদম পুরো কমপ্লিট হয়ে যাবে ছকটা, ঠিক আছে। এখানে লেখা আছে, এই যে একটু পড়ে নিন, উচ্চ সম্মুখ স্বরধ্বনি কোনটা, এই যে রস্বই দীর্ঘই, হ্যাঁ, মধ্যবস্থিত সম্মুখ স্বরধ্বনি কোনটা, এ, নিম্নাবস্থিত সম্মুখ স্বরধ্বনি কোনটা, স্বরে আ, এবং উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি কোনটা, এটা রস্ব দীর্ঘ, মধ্যবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি ও, নিম্নাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি স্বরেও, ঠিক আছে। সো এই জায়গাটা ভালো মতো আমরা পড়ে ফেলবো, ওকে। তৃতীয়ত এই জায়গাটা পড়বো,
এটা কি সংখ্যায় ধ্বনিতত্ত্ব। এখানে যে মৌলিক স্বরধ্বনি কি কি, মৌলিক স্বরবর্ণ কি কি, যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরবর্ণ, হ্রস্বস্বর, দীর্ঘস্বর, অর্ধস্বর, নীলিন বর্ণ, এখানে যেগুলো হচ্ছে হাইলাইট করা আছে, হাইলাইটগুলো আমরা পড়ে ফেলবো। ঠিক আছে, তাহলে আমাদের কাজ শেষ। এটার সাথে সাথে বলছে আচ্ছা ভাই আমাদের কি তাহলে ধ্বনি পড়া কি শেষ? একটু পড়লে, হ্যাঁ একটু পড়লে আসলে সত্যিকার অর্থে দেখবেন যে কোশ্চেন এগুলো থেকে আসে। বিশেষ করে ছকটা ভালো মতো দেখতেই হবে, এবং হচ্ছে ওই প্রথম দিকে যেটা আমি বললাম যে এইটা খুবই ইম্পর্টেন্ট, এবং এর সাথে সাথে আমাদের কোনটা দেখতে হবে, এই জায়গাটা দেখতে হবে। এই জায়গাটা দেখার পর ভাই আর কিছু কি দেখা লাগবে? এই জায়গাটা দেখার পর আপনারা জাস্ট হচ্ছে এই যে অঘোষ, ঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, এটা একটু দেখে নিন তাহলেই হবে। ঠিক আছে, এটার এক্সাম্পলগুলো দেখে নিলেই হবে, কারণ এখানে যে এত আলোচনা করছে, যে এত যে আলোচনা, এই আলোচনার একটা সংক্ষেপটাই এখানে দেওয়া আছে। সো আপনার এরিয়া একটু কমাইতে হবে, অন্ততপক্ষে আমরা এই এরিয়ার দিকে ফোকাস করবো। অর্ধস্বর কোনটা, হ্রস্বস্বর কোনটা, দীর্ঘস্বর কোনটা। ঠিক আছে, এখান থেকে লাস্টেরগুলো একটু ইম্পর্টেন্ট রাখি। তারিত ধ্বনি বা তারণজাত বর্ণ, উষ্মবর্ণ, উষ্মধ্বনি, অন্তস্থ বর্ণ, শীষ ধ্বনি, এই জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট। নাসিক্য ধ্বনি, নাসিক্য বর্ণ, হ্যাঁ এই জায়গাটার চেয়েও এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, মানে বিসিএস এর জন্য। আর বিসিএস বাদে অন্যান্য জব পরীক্ষা কিন্তু আবার এইসব জায়গা থেকেও প্রশ্ন হয়। মোট কথা যেটা আমাদের এখানে হাইলাইট করা যেগুলো আছে সেগুলো আমরা পড়ে ফেললেই কাজ শেষ। এরপর হচ্ছে ধ্বনির পরিবর্তন। আচ্ছা, আর বর্ণ থেকে বর্ণ যদিও আমি এখানে দেই নাই, হ্যাঁ এটা হয়তো পরে দিব, পড়লে এই জায়গাটা একটু দেখে নিতে পারেন, যেগুলো যুক্ত বর্ণ হিসেবে আছে সেগুলো দেখে নিলেই হবে। এবং এখানে এখন বলছে ভাইয়া ধ্বনির মধ্য থেকে কি এরকম হাইলাইট করা কোশ্চেন দেন নাই? হাইলাইট করা কোশ্চেন না দিলেও গোল করা কোশ্চেন আছে, এই গোল করা কোশ্চেনগুলাই প্র্যাকটিস করবেন তাহলেই এনাফ। ঠিক আছে, এই যেগুলো গোল করা কোশ্চেন আছে না, গোল করা কোশ্চেনগুলাই এনাফ। এখন সবাই যদি এত সময় না থাকে, সবাই সময় থাকলে সবগুলোই করবেন, কিন্তু সময় না থাকলে অ্যাটলিস্ট গোল করা কোশ্চেনগুলো একটু সলভ করে যান, তাহলে এই কাজে দিবে অনেকটা। হ্যাঁ এই আর কি বিষয়, গোল দেওয়া কোশ্চেন সলভ করে যান তাহলেই হবে। ধ্বনির পরিবর্তন, ধ্বনির পরিবর্তন থেকে কি পড়বো? আমাদের এই স্বরগমের যে ব্যাপারটা, এখান থেকে মধ্য স্বরগমের জায়গাটা ইম্পর্টেন্ট। স্বরগমের ব্যাপারটা পড়বেন, এখান থেকে প্রশ্ন আসে যেমন স্কুল থেকে স্কুল, এটা কোন ধরনের পরিবর্তন, তখন আসতে হবে আদি স্বরগম। এরপর দেন হচ্ছে রত্ন থেকে রতন, এটা কোন ধরনের স্বরগম, মধ্য স্বরগম। ঠিক আছে, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আমার যেই এই স্বরগমের যে ছকটা, এটা আমাদের একটু ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, এর মধ্যে মধ্য স্বরগমের জায়গাটা ইম্পর্টেন্ট, এটা বেশি আসে। তারপর হচ্ছে সরলভ অতটা ইম্পর্টেন্ট না, মোটামুটি পড়তে পারেন, তবে এই জায়গাটা স্বরগমের জায়গাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের দেখতে হবে এদিকে সমীভবন। সমীভবনের জায়গাটাও একটু মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এক্সাম্পলগুলো যেমন থেকে জন্ম থেকে জন্ম, তর্ক থেকে তত্ত্ব, পদ্য থেকে পদ্য, এই জায়গাগুলো আসতে পারে যে এগুলো কিসের উদাহরণ, তখন বলতে হবে সমীভবনের উদাহরণ। আর ধ্বনি পরিবর্তন নিয়ে আমার একটা লেকচার ভিডিও আছে, আপনারা চাইলে ওইটা দেখতে পারেন, দেখলে মোটামুটিভাবে এই বইয়ের উপরেই আমি বুঝিয়ে দিয়েছিলাম এই উদাহরণগুলো নিয়ে, তাইলে আপাতত বুঝতে পারবেন। হ্যাঁ, যাদের সমস্যা আছে তারা ওই লেকচার ভিডিওটা একটু দেখে নিন কষ্ট করে। ঠিক আছে, তারপর হচ্ছে বিষমীভবন, খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে লাল থেকে নাল, শরীর থেকে শরীর, এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন, তখন বলতে হবে বিষমীভবনের উদাহরণ। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে অসমীকরণ, দ্বিত্ব, ব্যঞ্জন, এগুলো আসলে কি মোটামুটি ইম্পর্টেন্ট, তবে আমরা আসলে সব ধ্বনি পরিবর্তনের উদাহরণই পড়বো। আমি না করব না যে সরলোক পড়েন না, পড়েন, এটাও পড়েন, কিন্তু এটা 10 বার পড়েন, এটা 2 বার পড়েন। ঠিক আছে, কারণ ধ্বনি পরিবর্তন তো এটা একটু আনপ্রেডিক্টেবল, যে আপনার যে কোনো জায়গা থেকে আসতে পারে, তবে গুরুত্বপূর্ণ এগুলো একটু বেশি আসছে আর কি পরীক্ষায়। এই কারণে আমরা এটা 10 বার পড়লে এটা 2 বার পড়বো। এরপর দেন হচ্ছে এটা যদি 10 বার পড়ি, যেগুলো হচ্ছে দাগানো আছে ইম্পর্টেন্ট, যেগুলো বলছি 10 বার পড়লে দেখা গেল যে এটাও 10 বার পড়বো, এটা 2 বার করে পড়ে ফেলবো। ঠিক আছে, এই আর কি বিষয়, মানে বিষমীভবনকে একদম ঠুটস্থ, মানে ইম্পর্টেন্ট জায়গাগুলো ঠুটস্থ রেখে তারপর একটু অগুরুত্বপূর্ণ জায়গায় যাবো। তারপর উপনিহিতির জায়গাটা পড়বেন, এক্সাম্পলে যে আজি, আইজ, বাক্য। ঠিক আছে, এগুলো একটু ইম্পর্টেন্ট। ধ্বনি বিপর্যয়, মাস্টার, মানে খুবই ইম্পর্টেন্ট, মানে এটা খুব বেশি পরীক্ষা আসে, যে পিশাচ থেকে পিচাস, রিক্সা থেকে রিক্সা, এগুলো কি ধরনের পরিবর্তন, ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে 1 মার্কসের মতো কোশ্চেন হয়। এরপর হচ্ছে ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন কবার থেকে কপাট, এটা কি ধরনের ব্যঞ্জন বিকৃতি, এটা খুবই ইম্পর্টেন্ট। স্বরসংগতির জায়গাটাও ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এই আর কি। আর অন্তর্গতির জায়গাটাও ইম্পর্টেন্ট, মানে খালি এক্সাম্পলগুলো পড়বেন, যে কোনো এই যে ইন্দুর থেকে ইঁদুর বা বাবজান থেকে বাজান, এগুলো কিসের উদাহরণ, অন্তর্গতির উদাহরণ। ঠিক আছে, আর এমনিতে অসমীকরণ, দ্বিত্ব, ব্যঞ্জন, অসমীকরণটা একটু দেখতে পারেন, মোটামুটি এটা আসে মোটামুটি। এই তো আমরা সব ধ্বনি পরিবর্তন উদাহরণই দেখবো, তবে ইম্পর্টেন্ট জায়গাগুলো একটু বেশি করে দেখবো। এখানে উদাহরণগুলোও কিন্তু দাগানো আছে, কোন উদাহরণগুলো বারবার দেখবেন সেটা দাগানো আছে, সেটা দেখলেই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কিন্তু ধ্বনি পরিবর্তন নিয়ে কথাবার্তা বলা। এখন হচ্ছে আমি যদি বলি সন্ধি থেকে আমরা কি দেখব, সন্ধি থেকে 3টা জায়গা দেখবেন। প্রথম কথা হচ্ছে সন্ধি থেকে 3টা জায়গা। আচ্ছা, তার আগে আমি আরেকটা বলে দিই, আমার সামনে যেহেতু চলে আসছে, সেটা হচ্ছে
এই যে শুদ্ধ অশুদ্ধ বানান এবং বাক্য শুদ্ধি, এটার জন্য কি করতে হবে? শুদ্ধ অশুদ্ধ বানানোর জন্য আপনাদের কিন্তু এই যে গোল মার্ক করা আছে ইম্পর্টেন্ট। এই যে দেখেন এগুলো কিন্তু আপনাদের দাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে যেগুলো গোল মার্ক করা আছে এই গোল মার্ক করাগুলো ভালো মতো পড়বেন, ঠিক আছে? এই গোল মার্ক করাগুলো ভালো মতো পড়বেন, কাজে দিবে। এই যে দেখেন গোল মার্কগুলো, এগুলোকে বারবার করে রিভিশন দিবেন, ঠিক আছে? এখানে আর তেমন কিছু নেই, এটা আপনাদের লিখে লিখে করতে হবে, খাতাটা বের করে খাতার মধ্যে লিখতে হবে, ঠিক আছে? লিখে লিখে পড়তে হবে অবশ্যই, হ্যাঁ? লিখে লিখে না পড়লে মনে থাকে না। এই যে এখানে যেগুলো আছে সেগুলো লিখে পড়বেন, তাহলেই হবে। এরপর বিগত কোশ্চেনের মধ্যে দেখবেন যেগুলো একটু হাইলাইট করা আছে, হ্যাঁ? হাইলাইট করাগুলো বারবার করে লিখে পড়বেন, তাহলেই হবে, ঠিক আছে? এই যে হাইলাইট করাগুলো লিখে পড়বেন, তাহলেই হবে, ঠিক আছে? এই যে হাইলাইট আছে, হ্যাঁ, হাইলাইট করা আছে। সো আমাদের এখানে ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু হাইলাইট করা আছে, তো হাইলাইট করাগুলো দেখবেন, তাহলেই হবে। কারণ আপনারা জানেন যে শুদ্ধ অশুদ্ধ বানান থেকে কিন্তু 1 মার্কসের মতো কোশ্চেন হয়। সো খুবই ইম্পর্টেন্ট জায়গা, যেগুলো হচ্ছে আমি এই যে দাগিয়ে দিলাম না, সেগুলোকে আপনারা একটু ভালো মতো লিখে লিখে পড়েন, তাতেই কাজে দিবে ইনশাআল্লাহ, হ্যাঁ? আচ্ছা, তারপর হচ্ছে ভাই বাক্য শুদ্ধির জন্য কি করব? বাক্য শুদ্ধির জন্য আপনার বিসিএস এর যে বিগত রিটেন পরীক্ষার কোশ্চেন আছে সেটার পিডিএফ আপনাদের দিয়েছি, সেখানে যেগুলো ভেরি ইম্পর্টেন্ট দেওয়া আছে সেগুলোকে একটু ভালো মতো করবেন, তাতেই হবে বাক্য শুদ্ধির জন্য। তাছাড়া আমি কিন্তু এই বিগত বছরের কোশ্চেনের উপর একটা পিডিএফ দিয়েছি, সেটা একটু দেখলেও হবে। বাক্য শুদ্ধির জন্য বিগত বছরে বিসিএস কোশ্চেন, বিসিএস রিটেনে আসা কোশ্চেনগুলো যেগুলো ভেরি ইম্পর্টেন্ট দেওয়া, সেগুলো একটু দেখলেই মোটামুটিভাবে কিন্তু বাক্য শুদ্ধি শেষ হয়ে যাবে। সো সেটা আপনাদের প্রোভাইড করে দেওয়া হয়েছে। আর হচ্ছে আপনার বিগত বছরের উপর বাক্য শুদ্ধি দেওয়া হয়েছে, মানে একটা সেন্টেন্স দিলে কি ভুল আছে সেটা, অর্থাৎ এটার জন্য মোটা দাগে জাস্ট আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করব, বিগত বছরের প্রশ্ন, আর কিছু লাগবে না, তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে সন্ধি নিয়ে একটু বলি। সন্ধি থেকেও কিন্তু 1 মার্কসের মতো কোশ্চেন হবে। তার মানে দেখেন এই প্রথম 4টা টপিক নন মিসিং টপিক, খেয়াল করে দেখবেন যে এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। শব্দ থেকে প্রশ্ন হয়, কোনটা কোন ধরনের শব্দ, প্রকৃতি প্রত্যয় সমাস, এগুলো থেকে তো প্রশ্ন থাকেই। প্রকৃতি প্রত্যয় মিস গেলেও কোনো কারণে সমাসটা থাকে, প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন কিন্তু আসে। এটা এখন বর্তমানে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায়। সো স্পেশাল বিসিএস ও প্রকৃতি প্রত্যয় থেকে আসছে। সো বুঝতে হবে কোনটা প্রত্যয়যোগ্য শব্দ, কোনটা প্রকৃতিযোগ্য শব্দ, মানে এই ধরনের কোশ্চেনগুলো আর কি, হ্যাঁ? প্রত্যয়যোগ্য শব্দগুলা, কৃত প্রত্যয় শব্দ কোনটা, তদ্ধিত প্রত্যয় শব্দ কোনটা, এগুলো আসে। যাই হোক, সন্ধি থেকে কি হবে? সন্ধি থেকে আপনি জাস্ট এই যে সন্ধি থেকে, আচ্ছা সন্ধিটা আমরা বলে দিই, সন্ধি থেকে কোন কোন জায়গা পড়বেন? সন্ধি থেকে আচ্ছা সন্ধি থেকে সন্ধি, ওকে, হ্যাঁ, সন্ধি থেকে আমাদের 2-3টা গুরুত্বপূর্ণ জায়গা দেখতে হবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে প্রথম কথা, এই যে বিশেষ নিয়মে সাধিত সন্ধি আর নিপাতনে সন্ধি, এগুলো শেষ করতে হবে। এই যে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি মানে যেগুলো আসলে সন্ধি নিয়ম টিয়ম মানে না, ঠিক আছে, না মেনে, প্রথাগত নিয়ম না মেনে আসলে হয়, সেগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। এগুলোর এক্সাম্পল আসে পরীক্ষায়, যেমন আসতে পারে যে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির এক্সাম্পল কোনটা, তখন এই যে অন্যান্য, পরোক্ষ, কুলটা, মার্তণ্ড, শৈর, এই যে যেগুলো দাগানো আছে সেগুলো একটু মুখস্থ রাখবেন, যেটা অপশনে দেখবেন সেটাই হয়ে যাবে, হ্যাঁ? নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটা। তারপর হচ্ছে আমাদের পড়তে হবে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটা, ঠিক আছে? যেমন এই যে একাদশ, ষোড়শ, মনীষা, এগুলো কিন্তু দাগানো আছে। তারপর বিশেষ নিয়মে সাধিত সন্ধি কোনগুলো, সেগুলো আমাদের দেখতে হবে, অর্থাৎ কোনটা দেখতে হবে? এইটা, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে দেখতে হবে এইটা, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, ঠিক আছে? তারপর আমাদের দেখতে হবে কি জানেন? তারপর আমাদের দেখতে হবে বিগত বছরের সকল সন্ধি বিচ্ছেদ। এর মধ্যে যেই সন্ধি বিচ্ছেদগুলো খুবই টপ মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলোকে হাইলাইট করা আছে, ঠিক আছে? হাইলাইটগুলো, সন্ধি বিচ্ছেদগুলো ভালো মতো দেখবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই জায়গাগুলো করলে 1 নম্বর চলে আসে সচরাচর। এখন যারা একটু বেশি ডিটেলস করতে চান তাদের জন্য সুবিধা আছে। যারা ডিটেলস করতে চান তারা এই চ্যাপ্টারে দেখবেন যে দাগানো আছে সন্ধি বিচ্ছেদগুলো, আমি দাগিয়ে দিয়েছি আপনাদের, এই যে দাগিয়ে দিয়েছি আপনাদের, সেগুলো কিন্তু দেখা গেল যে আপনারা পড়ে ফেললেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? যদি বিগত বছরের বাইরের থেকে কোশ্চেন হয় তখন আমাদের এই দাগানোগুলো কিন্তু কাজে দিবে। সচরাচর বিগত বছর থেকেই কোশ্চেন কমন পড়ে যায়, আর সেগুলো যদি একটু ভালো মতো সলভ করা যায় এগুলো পারা যায়, ঠিক আছে? এই আর কি। এখন যাদের সময় নেই তারা এটা ভুলেও ধরবেন না, এগুলো ধরতে গিয়ে দেখা গেলো যে সমস্যা হইতে পারে, এগুলো দেখার দরকার নেই। আপনাদের হচ্ছে অবশ্যই কোনগুলো দেখতে হবে? নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির এক্সাম্পল, নিপাতনে সিদ্ধ
ব্যঞ্জন সন্ধির এক্সাম্পল, এরপর দেন হচ্ছে বিশেষ নিয়মে সাধিত এবং হচ্ছে বিগত বছরের কোশ্চেনের মধ্যে যেগুলো দাগানো আছে সেগুলো, বিশেষ করে যেগুলো হাইলাইট করা আছে সেগুলো একটু ভালো মতো পড়বেন, সেগুলো আপনাদের হাইলাইট করেই দিয়েছি। আর তার সাথে বিসর্গ সন্ধিটা একটু ভালো মতো দেখেন, এই যে বিসর্গ সন্ধির জায়গাটা একটু ভালো মতো দেখেন যেগুলো একটু দাগানো আছে, ঠিক আছে, তাহলে মোটামুটিভাবে হয়ে যাবে বোঝা। তারপর ভাই আমরা কি করব, তারপর হচ্ছে শব্দ, সংখ্যাবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ থেকে কি পড়বেন সেটা বলে দিব। তবে বেসিক্যালি শব্দ থেকেই মূলত প্রশ্ন হয়, ওই যে রুরি শব্দ, যোগরুরি শব্দ এগুলো আছে না, এগুলো থেকে আমাদের কিন্তু প্রশ্ন হয়, এখান থেকেও কিন্তু 1 মার্কসের মতো কোশ্চেন হয়। যাদের পড়াটা বেশি বার্ডেন মনে হবে তারা সংখ্যাবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ না পড়লেও চলবে, শব্দটাই পড়ে ফেলবেন, ঠিক আছে, তাহলেই হবে। তবে তবে একটু যেগুলো আমি একটু কমাই দেবো, একদম কমিয়ে দেবো, একটু মিনিমাম নলেজ রাখা ভালো, একদম না পারলে দরকার নেই, ছেড়ে দেন, শব্দটাই দেখেন, ঠিক আছে। শব্দ থেকে কি পড়বেন, আচ্ছা শব্দ থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো যে বলে দিচ্ছি, এতে করে কিন্তু আপনাদের একটা টার্গেট সেট হয়ে যাচ্ছে যে না মূলত আমি এই জায়গাগুলো হিট করে পড়বো, এই হিট করা জায়গাগুলো নিয়ে আসলে পড়তে থাকেন, হ্যাঁ আচ্ছা এটা কিন্তু সুবিধা। ওকে, তারপর হচ্ছে শব্দ, না শব্দটা আমরা যদি দেখি 143। ওকে, এখান থেকে আমরা কি দেখব, এখান থেকে আমরা এই জায়গাটা দেখব যে গঠনমূলক শব্দ কত প্রকার, অর্থ অনুসারে শব্দ কত প্রকার, উৎস অনুসারে শব্দ কত প্রকার, এই জায়গাটা দেখব। আর এই জায়গাটা একটু দেখব, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে কোনটা উপসর্গ যোগে গঠিত শব্দ, কোনটা সমাস যোগে, কোনটা সন্ধি যোগে, কোনটা প্রত্যয় যোগে। এই ধরনের এক্সাম্পলগুলো কিন্তু পরীক্ষায় আসে যে প্রত্যয় যোগের শব্দ কোনটা, ঠিক আছে, সন্ধি যোগের শব্দ কোনটা, বিশেষ করে প্রত্যয় যোগের জায়গাটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখতে হয়। প্রত্যয় যোগে, সমাযোগ, উপসর্গ, সো এগুলো একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ প্রত্যয় যোগের জায়গাটা একটু ভালো মতো দেখেন, ঠিক আছে, প্রত্যয় যোগের গঠিত শব্দগুলো ভালো মতো দেখবেন। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে যৌগিক শব্দের এক্সাম্পল যেগুলো দাগানো আছে, তারপর হচ্ছে দেন রুরি শব্দের এক্সাম্পল যেগুলো দাগানো আছে, যোগরুরি শব্দের এক্সাম্পল যেগুলো দাগানো আছে পড়বেন, বিশেষ করে এই দুইটা বেশি আসে, রুরি আর যোগরুরি, হ্যাঁ এগুলো একটু ভালো মতো দেখতে হবে। তারপর আমাদের কি দেখতে হবে জানেন, তারপর আমাদের দেখতে হবে এই যে অর্ধ তৎসম শব্দের এক্সাম্পল, এরপর দেন হচ্ছে দেশি শব্দের এক্সাম্পল, আর হচ্ছে আপনার তৎসম শব্দের এক্সাম্পল, ঠিক আছে, এই এক্সাম্পলগুলো দেখতে হবে। তৎসম শব্দের উদাহরণ কোনগুলো, অর্ধ তৎসম শব্দের উদাহরণ কোনগুলো, এবং হচ্ছে দেশি শব্দের উদাহরণ কোনগুলো, বিশেষ করে দেশি শব্দের একটু ভালো মতো দেখেন, এগুলো একটু বেশি আসে। দেশি এবং অর্ধ তৎসম একটু ভালো মতো দেখেন, এই যে অর্ধ তৎসম গিন্নি, বোষ্টম, রোদ্দুর, হ্যাঁ এই অর্ধ তৎসম জায়গাগুলো একটু ভালো মতো দেখেন, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো দেখার পর আমাদের কি দেখতে হবে, তারপর হচ্ছে আমাদের এই যে ফার্সি শব্দ, ফরাসি শব্দ, তুর্কি শব্দ এগুলোও দেখতে হবে। কোনগুলো দেখবেন ভালো মতো, সেটা হচ্ছে ফার্সি শব্দের মধ্যে যেগুলো দেখেন স্টার করা আছে, একদম সহজ দেখা হচ্ছে যেগুলো স্টার করা আছে সেগুলো ভালো মতো দেখবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর ফরাসি শব্দের মধ্যে যেগুলো স্টার করা আছে সেগুলো ভালো মতো দেখবেন, পড়বেন সবই, তবে স্টার করাগুলোকে একদম ভালো মতো গুরুত্ব দিয়েন। পর্তুগিজ শব্দের মধ্যে প্রথম যে গল্পটা আছে, এখানে গল্প আকারে সাজানো, প্রথম গল্পটা ভালো মতো পড়তেই হবে, দ্বিতীয় গল্পের মধ্যে যেগুলো স্টার করা আছে সেগুলো ভালো মতো দেখতে হবে। তারপর হচ্ছে তুর্কি শব্দের মধ্যে যেগুলো স্টার করা আছে সেগুলো ভালো মতো দেখতে হবে, হিন্দি শব্দের মধ্যে যেগুলো স্টার করা আছে সেগুলো দেখতে হবে, জাপানি শব্দের মধ্যে যেগুলো স্টার করা আছে সেগুলো দেখতে হবে। তবে বেসিক্যালি পরীক্ষায় তুর্কি শব্দ, পর্তুগিজ শব্দ, এরপর হচ্ছে ফার্সি শব্দ এগুলো একটু বেশি আসে পরীক্ষায়, হ্যাঁ এই আর কি বিষয়। আর গ্রিক, জার্মানি, ওলন্দাজ থেকেও কি দেখবেন সেগুলো এখানে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে, গুজরাটি থেকে এগুলো একটু ভালো মতো দেখবেন, যেগুলো লাল কালি দিয়ে দাগানো আছে। আর গুরুত্বপূর্ণ কিছু মিশ্র শব্দ অনেক সময় আসে, বাট বেসিক্যালি পরীক্ষা এগুলোই আসে। যাদের পড়া বেশি কঠিন হয়ে যাবে তারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু আসলে পড়ে রাখা ভালো, এটাও একটু ইম্পর্টেন্ট জায়গা যে হাইলাইট করা যেগুলো আছে সেগুলো একটু পড়বেন। যেমন খ্রিস্টাব্দের মধ্যে কোন কোন শব্দের সংমিশ্রণ আছে, হেনপর্নিদের মধ্যে কোনটা আছে, মাস্টারমশাইয়ের মধ্যে কোনটা আছে, ঠিক আছে, এটা আর কি। আচ্ছা, তারপর হচ্ছে বিগত বছরের প্রশ্ন তো সলভ করবেনি, বলা যায় ভাইয়া এখান থেকে বিগত বছর প্রশ্ন দাগিয়ে দিয়েছেন, না বিগত বছর প্রশ্ন এখান থেকে দাগিয়ে দেওয়া হয়নি, কারণ যে কোনো শব্দের এক্সাম্পল আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে, এটা আসলে আনপ্রেডিক্টেবল, তো এই কারণে আমাদের বিগত বছর সবগুলোই পড়তে হবে। তবে বিশেষ করে আমি বলবো যে বিশ্ববিদ্যালয়গুলো এখন আপাতত দরকার নেই, আপনারা চেষ্টা করবেন যে এই যে বিসিএস ব্যাংক, পিএসসি নিয়ন্ত্রিত যে নন ক্যাডার আছে সেগুলো দেখলেই এনাফ, বিসিএস ব্যাংক এবং পিএসসি নিয়ন্ত্রিত যে নন ক্যাডার আসছে সেগুলো দেখলেই এনাফ, একটু পর্যন্তই দেখেন। যাদের সময় থাকবে না তারা এইটুক পর্যন্তই দেখবেন, আর যাদের সময় থাকবে তারা বিশ্ববিদ্যালয় সহ সলভ করবেন, ঠিক আছে। তবে বিশ্ববিদ্যালয়গুলো আসলে সলভ না করলেও চলবে, অ্যাটলিস্ট এই শব্দের জন্য এগুলো মোটামুটিভাবে দেখলেই হয় আর কি, হ্যাঁ পিএসসি নিয়ন্ত্রিত আর এটা। আচ্ছা, আর হচ্ছে যে সংখ্যাবাচক শব্দ, দ্বিরুক্তি শব্দ, সংখ্যাবাচক শব্দের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে এই দুইটা,
পূরণবাচক সংখ্যার এক্সাম্পল, তারিখবাচক শব্দের এক্সাম্পল, এগুলো আসলে ভালো মতো দেখবেন। তারপর হচ্ছে তারিখবাচক শব্দের প্রথম চারটি কি নিয়মে গঠিত হয় সেটা একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে বিগত প্রশ্ন কিছু সলভ করলেই হয়ে যাবে, এটা আর তেমন বিশেষ কিছু না। সংখ্যাবাচক শব্দ এটা আসেও না পরীক্ষা, জাস্ট একটু মিডিয়াম আইডিয়া রাখার জন্য। তারপর দ্বিরুক্ত শব্দ থেকে এই যে বিশেষণ শব্দের দ্বিরুক্তটা ভালো মতো দেখবেন, অব্যয়পদের দ্বিরুক্তিটা ভালো মতো দেখবেন। এই দুইটা দ্বিরুক্তি একটু ভালো মতো দেখেন। আর বিশেষণ মধ্যে যেটা 1 আর 2, যেটা টাচ মানে টিক চিহ্ন দেওয়া আছে, যেমন আমি জর্জর বোধ করছি, জর্জর কোন অর্থে? সামান্যতা অর্থে। কোন পদের দ্বিরুক্তি? বিশেষ পদের দ্বিরুক্তি, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন হয়, তবে এই দুইটা দ্বিরুক্তি একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর এই দুইটা একটু মোটামুটি ভাবে দেখেন, তবে ইম্পর্টেন্ট আসলে এই দুইটা জায়গা, ঠিক আছে। তারপর হচ্ছে এই জায়গাটাই দেখতে হবে, রাস্তায় বৃষ্টি চিকচিক করে বালি, কোথাও নাই কাদা, কলকলে উঠলো সেটা নারীর প্রতিবাদ, এই জায়গাগুলো আসে যে কোন বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই যে 2, 3, 4 এগুলো ঘুরে ফিরে একটু বেশি আসে, দেখবেন। আর এই জায়গাটাও মোটামুটি ভাবে দেখবেন, তবে ইম্পর্টেন্ট জায়গা বলতে এই জায়গাটাই ছিল, এই দ্বিরুক্তির এই দুইটা জায়গা, ঠিক আছে। আর হচ্ছে এইটা মোটামুটি ভাবে এই জায়গাটাই আসলে দ্বিরুক্তি শব্দের মধ্যে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কেউ যদি যুগ্মরীতি দেখতে চায় তাহলে 1, 2 মোটামুটি ভাবে দেখতে পারে, এখানে টিক চিহ্ন দেওয়া আছে, খুব কমই আসলে সাজেশন এখানে। তো মোটামুটি ভাবে এই পৃষ্ঠাটাই মোটা দাগে আসলে মোটামুটি ইম্পর্টেন্ট দ্বিরুক্ত শব্দের মধ্যে, ঠিক আছে। আর এখানে যেগুলো দাগানো আছে এগুলো একবার দেখে গেলেই হবে। আর বিগত প্রশ্ন তো আছেই, বিগত প্রশ্ন যদি এটা সলভ করতে না চান কোনো সমস্যা নেই, অ্যাটলিস্ট এটা ভালো মতো পড়বেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কোনটা আছে? প্রকৃতি প্রত্যয় সমাস। এখন প্রশ্ন হচ্ছে প্রকৃতি প্রত্যয় কি পড়বো? প্রকৃতি প্রত্যয় হচ্ছে আমি আপনাদের হচ্ছে ইয়া থেকে দাগিয়ে দিয়েছিলাম, এই যে 9, 10 এর যে ব্যাকরণ বোর্ড বইটা, কেউ যে কোনো বই থেকে পড়তে পারেন, সমস্যা নেই। আপনাদের কিন্তু এখানে দাগিয়ে দেওয়া হচ্ছে কৃত প্রত্যয় 83, হ্যাঁ, এই যে এখানে দেখবেন আপনাদের দাগানো আছে, ঠিক আছে। এই যে এইখানে হচ্ছে এই যে একটু হাইলাইট করা আছে, হাইলাইটটা একটু মনে হয় মুছে গিয়েছে। আমি এটা দেখবো যখন পিডিএফ করতে যাব, তখন হচ্ছে দেখবো যে এটা যেগুলো হচ্ছে হাইলাইট করা ছিল, হাইলাইট করাগুলো দেখতে হবে, ঠিক আছে। হাইলাইট করাগুলো দেখতে হবে, সহজ কথা হচ্ছে কথা বলছে। এখন ভাই এখানে তো হাইলাইট তো মনে হয় মুছে গেছে, আপনি কি দিয়ে দিবেন? আমি দিয়ে দিব, আমি হাইলাইট করে আপনাদের দিয়ে দিব। আর ভিডিও দেখার দরকার নেই, দেখা গেছে আমি হচ্ছে ওই হাইলাইট করে দিলে আপনার সেই প্রকৃতি প্রত্যয়গুলো ভালো মতো একটু দেখেন। এই যেমন ভোজন, কাতনা, হ্যাঁ, শ্রবণ, আমি হচ্ছে দাগিয়ে দিব। উক্তি বিশেষ করে এখানে দাগানো আছে, দেখবেন যে লাল কালি দিয়ে যেগুলো মার্ক করা আছে, খুব সম্ভবত লাল কালি দিয়ে, হ্যাঁ লাল কালিগুলো, তবুও আমি একটু হাইলাইট করে দিব, হাইলাইট করে দিলে আপনাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট দাগানোই আছে, ব্যাচেও যখন দেওয়া হয়েছিল তখন বলা হয়েছে, তবে আমি এই জায়গাটাকে হাইলাইট করে একটু পরে আপনাদের দিয়ে দিব, ঠিক আছে। এই যে এখানে ভালো মতো কিছু কিছু এখানে মুছে গেছে, হ্যাঁ। যাক, মানে প্রকৃতি প্রত্যয় থেকে যেগুলো দাগানো থাকবে প্রকৃতি প্রত্যয়, সেগুলো একটু ভালো মতো দেখেন, কাজে দিবে ইনশাল্লাহ। আর এমনিতে বেসিক কিছু প্রশ্ন শিখবেন, সেটা হচ্ছে কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটা, এরপর দেন তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটা, এবং প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটা। এই ধরনের প্রশ্নগুলো একটু ভালো মতো শেখার চেষ্টা করেন, তাতে কাজে দিবে, ঠিক আছে। এই ধরনের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটা, কৃত প্রত্যয় যোগ কোনটা, তদ্ধিত প্রত্যয় যোগ কোনটা, হ্যাঁ। আর হচ্ছে এইগুলো হচ্ছে এই যে আমি যেগুলো দাগিয়ে দিব, ওগুলো একটু ভালো মতো রিভিশন দিন, তাতেই হবে। এরপর হচ্ছে সমাস থেকে আপনারা কি দেখবেন? সমাস থেকে বেসিক্যালি সমাস একচুয়ালি কোন কোন এক্সাম্পলগুলো ভালো মতো দেখবেন সেটা একটু ভালো মতো বলছি। যেমন হচ্ছে এই জায়গাটা একটু দেখেন ভালো মতো, যে সমাস নিষ্পন্ন পদের নাম কি, এরপর এই জায়গাগুলো ছোট করে দেখতে হবে। আর হচ্ছে কোন পদের উভয় পদ প্রধান, পূর্বপদ প্রধান কোনটা, পরপদ প্রধান কোনটা, এই ধরনের কোশ্চেন এইখানে। এর জন্য এই জায়গাটা একটু রিডিং দিতে হবে, এই জায়গাটা জাস্ট একটু রিডিং দিবেন, এরিয়া পড়বেন এইটা, ঠিক আছে। তারপর এই জায়গাটা যে পূর্বপদ প্রধান, এই যে পূর্বপদ প্রধান সমাস কোনটা, পরপদ প্রধান সমাস কোনটা, উভয়পদ প্রধান সমাস কোনটা, এগুলো একটু দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দ্বন্দ্ব সমাস থেকে কি দেখতে হবে? দ্বন্দ্ব সমাস থেকে বেসিক্যালি অলুক দ্বন্দ্বের এক্সাম্পলগুলো ভালো মতো দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অলুক দ্বন্দ্ব মানে দ্বন্দ্ব সমাসের জন্য কি কি লাগে সেটা একটু ভালো মতো দেখলেন। তারপর কর্মধারয় সমাস কোনো কিছু বাদ না দেওয়াটাই ভালো, কারণ এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে উপমান, উপমিত, রূপক, এগুলো থেকে হরহামেশা কোশ্চেন হয়, সো এগুলোর এক্সাম্পলগুলো ভালো মতো পড়বেন, কাজে দিবে। তৎপুরুষ সমাজ থেকে বিশেষ করে আপনারা কাজে পড়বেন ভালো মতো দ্বিতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, তারপর হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষ একটু ভালো মতো দেখতে হবে, আর অলুক ষষ্ঠী তো আছেই, তো অলুক ষষ্ঠীও দেখবেন, ঠিক আছে। ষষ্ঠী ভালো মতো বলে অলুক ষষ্ঠীও দেখতে হবে। এরপর দেন হচ্ছে এই যে নয় তৎপুরুষ সমাস, এটাও দেখতে হবে। উপপদ তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ সমাস, এগুলো একটু দেখতে হবে। বহুব্রীহি সমাসের মধ্যে আপনার হচ্ছে এই যে সমানাধিকরণ, ব্যাধিকরণ, বিশেষ করে ব্যাধিকরণের জায়গাটা একটু ভালো মতো দেখবেন। তারপর হচ্ছে
এই যে ব্যতিহার বহুব্রীহির এক্সাম্পল মধ্যপত্লবী এবং তারপর হচ্ছে নিপাতন সিদ্ধ বহুব্রীহি, ঠিক আছে। এরপর দীর্ঘ সমাসটাও মোটামুটিভাবে দেখবেন, অবয়বাব সমাসও ভালো মতো দেখবেন। তবে এর মধ্যে সামীপ্য, অভাব, সাদৃশ্য, অনতিক্রমতা এই চারটা জায়গায় একটু ভালো মতো দেখবেন। আর হচ্ছে এখান থেকে দেখবেন হচ্ছে বেসিক্যালি 10 আর 11 ঈষৎ এবং ক্ষুদ্র অর্থের, ঠিক আছে। এই জায়গাগুলো ভালো মতো শেষ করবেন। আর প্রাদিয়া নিত্য সমাসের এক্সাম্পলগুলো দেখবেন, তাতেই হবে, ঠিক আছে। সমাসটা একটু বড় চ্যাপ্টার, সো মোটামুটিভাবে এইভাবে একটু শেষ করতে হবে। যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলো গুরুত্ব দিলেই 1 নম্বরের মতো কোশ্চেন কমন পাওয়া যাবে। তো এটাই হচ্ছে মূলত আমাদের বাংলা ব্যাকরণ নিয়ে একটা আলোচনা, যেটা পড়লে আপনি ইনশাআল্লাহ 7 নম্বর কমন পাবেন। 15 নম্বর কোশ্চেন বেসিক্যালি বিশেষ প্রিলিতে হয়। এই যে 15 মধ্যে আমাদের 7 ইনশাআল্লাহ থাকবে, ঠিক আছে। আবার আরেকটা রিভিশন ফেজে বাকি নম্বরগুলো আমরা দিব, ঠিক আছে। দেখবেন যে রিভিশন ফেজ এভাবে করে দেওয়া আছে, যে রিভিশন ফেজ 2, রিভিশন ফেজ 3, ও যে রিভিশন ফেজ 4, 5, 6 কোথায়, সেটা হচ্ছে ইনশাআল্লাহ আমরা ওতে এই যে আমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে যে এই যে 14 তারিখে আমরা কিন্তু রিভিশন ফেজ 4, 5, 6 আপলোড করব। এখন এই রিভিশন ফেজগুলো কত তারিখ পর্যন্ত চলবে, আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ আগস্টের 31 তারিখের মধ্যে এই রিভিশন ফেজের মাধ্যমে একটু চাপ দিয়ে পড়াগুলো তাড়াতাড়ি যাতে শেষ হয়। এরপর আমরা সেপ্টেম্বরের 1 তারিখ থেকে বিশেষ প্রিলিত আপনার 19 তারিখ 18 তারিখ অবধি আবার রিভিশন করব কয়েকবার, ঠিক আছে, যাতে গুরুত্বপূর্ণ জায়গাগুলো বারবার করে দেখার মধ্যে থাকে, ঠিক আছে। আমরা আস্তে ধীরে পড়বো না, আস্তে ধীরে পড়লে তো আরেকটু কমানো যেত, বাট এখন যেহেতু আমাদের সময়টা কম, আমাদের একটু টার্গেট নিয়ে বেশি পড়তেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, সো আজকে এই যে যেমন 26 তারিখ থেকে শুরু হচ্ছে, 26 তারিখ থেকে আগামী মাস মানে জুলাই মাসের 26 থেকে আগস্টের 31 তারিখের মধ্যে রিভিশন ফেজ সব শেষ করবেন, পরীক্ষা দিবেন। এবং আমার যেই আপলোড করা যেই ওই যে 30-32 সেট কোশ্চেন থাকবে সেগুলো বাসায় পরীক্ষা দিবেন। দাগানো পিডিএফ তো থাকবে, সেটা সাহায্য নিতে পারেন। এবং প্রিভিয়াস পড়াগোছানো ভিডিও থাকতে পারে আপনাদের। তবে পুরাতন ব্যাচের পরগোছানো ভিডিওটা মানে চলমান ব্যাচের যে পরগোছানো ভিডিও আছে সেগুলো হচ্ছে এগুলোই মোটামুটিভাবে ফলো করেন, কাজে দিবে। কারণ কিসের জন্য, ওইখানেও তো আমি ডিটেলস বলছি, বাট এখানে এখন শেষ সময়ের জন্য করণীয় ব্যাপারগুলো বলছি। তো যাদের সময় নেই তাদের জন্য কিন্তু এই রিভিশনের ইনস্ট্রাকশনই শেষ ভরসা, সত্যিকার অর্থে এটাই। কারণ অনেকে বুঝতে পারছে না যে কি করতে হবে, কি পড়তে হবে। এই শেষ সময় সে কিন্তু একটা পাজল সৃষ্টি হয় যে আসলে আমি কি করব না করব। এখন জাস্ট আমি হচ্ছে কি করব, এই ব্যাচের মাধ্যমে টার্গেট দিয়ে দিব যে আপনারা এটা পড়েন, ওইটা করেন। তো আপনারা সেই টার্গেট অনুযায়ী ভালো মতো শেষ করবেন, এটি আসলে চাওয়া, ঠিক আছে। তারপর পরীক্ষা দিলেন, এরপর ইনস্ট্রাকশন, এবং এই জায়গাটা ইনস্ট্রাকশন আমি হচ্ছে রাতে দিয়ে দিব। হ্যাঁ, আপনাদের এই জায়গাটা আমরা প্রথমত এই যে 26 তারিখ থেকে 30 তারিখ অবধি 5 দিন সময়, 5 দিনে 2 ঘন্টা করে 10 ঘন্টা এই জায়গাটা পড়বো। 10 ঘন্টা আমরা কি করব, এখানে বলাই আছে বাংলা সাহিত্য নিয়ে কাজ করব। বাংলা সাহিত্যের বেসিক্যালি আসলে কিছু গুরুত্বপূর্ণ জায়গা, সেগুলোর আলোকে প্রিভিয়াস কোশ্চেন আমরা দিতে থাকবো, ঠিক আছে। সো সেগুলো ভালো মতো পড়লে ইনশাল্লাহ কাজে দিবে। বলছে ভাইয়া এই ভিডিওতে তো আন্তর্জাতিক নিয়ে কথা বললেন না, আন্তর্জাতিক নিয়ে আমি আগামীকাল একটা আলাদা করে ছোট্ট করে ভিডিও দিয়ে দিব, ঠিক আছে। সেখানে দেখে নিন এগুলো কিভাবে কি করতে হবে। তবে আমার কিন্তু স্পেশাল পিডিএফ আছে এগুলোর উপর করা, সেগুলো দেখলে আর ভিডিও না দেখলেও চলে, কারণ ওইখানে খুব সুন্দর করে দাগানো, সুন্দর মতো জিনিসগুলো প্রেজেন্ট করা আছে, ঠিক আছে। তবুও আমি কি করবো, আলাদা করে একটা ছোট্ট করে ভিডিও আমি বানিয়ে দিব। তবু আপনারা একটু দেখে নিন যে কোন জায়গা দেখতে হবে। যদি একদম আন্তর্জাতিকের সলিড জায়গাগুলো আমি নিয়ে আসছি এখানে, হ্যাঁ, সলিড জায়গার উপর পিডিএফ ইতিমধ্যে আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। পিডিএফ দেখলে আপনারা আসলে বুঝবেন, বাট তবুও আসলে দেখা গেল যে কিছু হয়তো একটু বলে দিলে মনে হয় আর একটু সুবিধা হয়, এটা হচ্ছে বড় কথা। যেমন আমি এটার দাগানো পিডিএফ কিন্তু দিয়ে দিয়েছি আপনাদের, ঠিক আছে। কিন্তু তবুও আসলে ভিডিওটা দেওয়ার কারণটা হচ্ছে আপনারা যাতে আরো ভালো মতো বুঝতে পারেন, না ঠিক আছে আমি তাহলে এগুলোই পড়বো। ভিডিওটা দিলে দেখা গেলো যে একটু বোঝা যায় যে না আমাকে এই জায়গা পড়তে হবে, এই জায়গা বাদ দিতে হবে, এটা ঠিক আছে। দাগানো পিডিএফ দেখলে অনেক সময় এত বড় পিডিএফ আমি কেমনে পড়বো, এতগুলো দাগানো, হ্যাঁ, সেটা একটা ভয় কাজ করে, ঠিক আছে। তো চাইলে নতুন ভাই বোনরাও যুক্ত হইতে পারেন। এই যে আমি দেখেন জিনিসটাকে বলে দিব যে এমনি করে আপনারা যদি শুধু ওইভাবে একদম টার্গেট নিয়ে ভালো মতো পড়েন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ শেষ করাটা অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। কারণ কঠিন জার্নি সেটা আমরা জানি, শেষ সময় দেখা গেল যে কি হয়, শেষ সময় সবাই রিভিশনের ইয়াতে থাকে। আবার এমনও আছে এই শেষ সময় অনেকে শুরু করে মানে অনেকে যাদের বেসিক ভালো, যাদের নলেজ ভালো, তারা দেখা গেলো যে ইনশাল্লাহ এই একটা চাপ দিয়ে আসলে শেষ করতে পারেন। তারা এই ধরনের চাপটাই চাচ্ছে, যেটা আমার শুধু ধরায় দেন যে এটা পড়বো এটা বাদ দিব, পিডিএফ দেন, পরীক্ষা দিব, বাস শেষ। এই তো আমার এটাই তো এখন শেষ সময় দরকার। এখন অ্যাটাকিং মুডে পড়তে হবে, কোনো ডিফেন্সিভ মুড নাই। আমি এখানে প্রেশার দিব যে এগুলো ভালো মতো পড়তে হবে, এটাও দেখতে হবে 5 দিনের মতো, আবার এগুলোও চালায় যেতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, সবই চালায় যেতে হবে। যে সুন্দর মতো জিনিসগুলো ট্র্যাকে ধরে রাখতে পারবে ইনশাল্লাহ সে ভালো করবে, ঠিক আছে। ইনশাল্লাহ আল্লাহর মতে
পরিশ্রম তো এগুলো পড়া মানে কি, যথেষ্ট পরিশ্রম করা, তো পরিশ্রমের ফল ইনশাল্লাহ মিষ্টিই হবে। তো যাই হোক, মহান আল্লাহ পাক সকলের মনে আশা পূরণ করুক। এবং আরেকটা ছোট্ট ভিডিওতে আমি আন্তর্জাতিকটা নিয়ে একটু বলে দিব যে এই টপিকগুলো কিভাবে কি করবেন, তবে পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে, এই আর কি বিষয়। তো সবাই ভালো থাকেন। আর যদি কোনো ইনকোয়ারি থাকে সেটা ওই যারা ব্যাচে যুক্ত আছেন গ্রুপেগুলোতে করতে পারবেন, সমস্যা নেই, এই আর কি বিষয়। আর লিঙ্ক বেস্ট এক্সাম নিয়েও কথা বলে দিব, এইটা হচ্ছে এখানকার আলোকে হবে। আর ওএমআর বেস্ট পরীক্ষা কিন্তু সবাইকে একসাথে দিতে হবে। আমি মূলত রাত 10:30 থেকে 11:30 এই টাইম ফ্রেজে সবার পরীক্ষা নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, কারণ এই সময় সবাই বাসায় থাকে। আর এখন কিন্তু পুরো সুনির্দিষ্ট টাইম মেনটেন করতে হবে, এটা কিন্তু আমার আগের ব্যাচগুলো তো সব মেনটেন করা, হয়তো 19-20 হয়েছে, দেখা গেল যে কেউ হয়তো 5 মিনিট পর দিয়েছে, 10 মিনিট পর দিয়েছিল, এরপর কারো হয়তো কিছু সমস্যা ছিল, সকালে দিয়েছেন কিছু সমস্যা, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু একই সময় পরীক্ষা দেয়। বাট এবার সবাইকে একদম ফিক্সড টাইমে পরীক্ষা বলছে রাত 10টা পর নেওয়া হবে, 10:30 হয়তো নেওয়া হবে, কেউ ডিনার করে না থাকলে সে ডিনার করেই পরীক্ষা দিবেন। তো যাই হোক, মহান আল্লাহ পাক সকলে মন আশা পূরণ করুক, এ কামনা করি। এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন এবং খুবই 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 দায়িত্ব নিয়ে পড়ার চেষ্টা করেন, ঠিক আছে। এখন শেষ সময় তো, এখন আসলে ইচ্ছা করলে কিন্তু ফ্লেক্সিবল করতে পারবো না সত্যিকার অর্থে, এখন একটু চাপ নিতেই হবে, ঠিক আছে। এবং চাপ নেওয়ার নেপথ্যে আমি ইনশাল্লাহ আপনাকে সাহায্য করব। এখানে যে নির্দেশনা দেওয়া হচ্ছে খুব ভালো মতো দেখতে থাকেন, ইনশাল্লাহ কাজে দিবে, ইনশাল্লাহ খুবই খুবই কাজে দিবে, ঠিক আছে। জাস্ট এখন আপনার জাস্ট পড়তে হবে, পড়া ছাড়া আর কোনো গতি নেই, হ্যাঁ, এই আর কি বিষয়। এটা মূলত একটা পরীক্ষা ব্যাচ, বাট পরীক্ষা ব্যাচ হলেও আপনি জিনিসগুলো কোন কায়দায় শেষ করবেন, কিভাবে কি করবেন, সব সুন্দর মতো এখানে ইনস্ট্রাকশন করে বুঝিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আর এটা তো দেওয়া হবে, এটাও করবেন, ঠিক আছে। তো যাই হোক, মহান আল্লাহ পাক সকলে মন আশা পূরণ করুক, এই কামনা করি এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।